প্রায়ই কিন্তু আমরা বাস জার্নি করে থাকি একটু লাক্সারিয়াস, বাট আজকে যে জার্নিটা দেখাবো সেটা কিন্তু একদম সাধারণ বাস জার্নি। ফাইনালি এখন কৃষ্ণনগরে এসে দাঁড়ালাম। এখানে আধ ঘন্টার মতো ব্রেক আছে, এখন বাজে ওই 7টার কাছাকাছি। নমস্কার, আগের পর্বের ভিডিওতে দেখেছেন যে শিলিগুড়ি থেকে একটা কাজের দরুন মানে নর্থ সিকিম থেকে ফেরার দিনে পরের দিনই একটা কাজের দরুন আমাকে কলকাতায় ফিরতে হয়। তো আমার ট্যুরটাকে অসম্পূর্ণ রেখেই কলকাতায় ফিরতে হয়। একদিনের জন্য কাজ ছিল, তো কালকে কাজ মিটিয়ে আজকে আবার চলেছি গ্যাংটক মানে সিকিম। তো আজকের যে যাত্রাটা সেটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি, একদম টাইটেল আর থাম্বনেল দেখে ঠিকই বুঝেছেন। একদম যারা বাজেট অপশান চাইছেন তাদের জন্য কিন্তু এই যাত্রাটা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তৎকালে আমি টিকিট কেটেছিলাম, তৎকালে কিন্তু কোনো জায়গাতেই আমার বুকিং হয়নি, মানে কনফার্ম বুকিং পাইনি। আর আকাশ এখন মেঘলা হয়ে আছে, আশা মানে দেখে যা মনে হচ্ছে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা প্রবল। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। প্রায়ই কিন্তু আমরা বাস জার্নি করে থাকি একটু লাক্সারিয়াস, বাট আজকে যে জার্নিটা দেখাবো সেটা কিন্তু একদম সাধারণ বাস জার্নি। আর এখন আমি দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। একটু আগে বৃষ্টি হলো, জাস্ট অবস্থাটা দেখুন, পুরো স্ট্যান্ড একদম পুরো জলে ডুবে গেছে। আর আজকে আমাদের বাস হচ্ছে এই এনবিএসটিসির অশোক লেল্যান্ডের বাস। তবে এই যাত্রা কিন্তু খুবই সাধারণ, মানে অনেক গল্প আছে। আমি ট্রেনের টিকিট কেটেছিলাম, আমার মেঘমাই ট্রিপ থেকে আইআরসিটিসি থেকে দুটো থেকেই টিকিট কেটেছিলাম, কিন্তু কোনো টিকিটই কনফার্ম হয়নি। তবে মেঘমাই ট্রিপের যে ট্রিপ গ্যারেন্টির যে অফার, সেই গ্যারেন্টিতেই টিকিট কেটেছিলাম এবং তার ফলে কিন্তু 3x রিটার্ন পেয়েছি। এবং সেই 3x রিটার্নটা কীভাবে কাজে লাগালাম সেটা শিলিগুড়ি যাবার পরে কিন্তু সেইটা দেখাবো। আচ্ছা, আর এই সামনেই হচ্ছে এনবিএসটিসির কাউন্টার, এইটা হচ্ছে কাউন্টার। তবে এনবিএসটি বাস স্টেশনের সামনে কিন্তু এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, চাইলে কিন্তু আপনারা সমস্ত জিনিসপত্র কিনে নিতে পারেন। আর আবার চলে এসছে অঝোরে বৃষ্টি। চলুন বাসে ওঠা যাক, বাস ছাড়বে এবার। বাসে উঠে দেখলাম একদিকে রয়েছে ডাবল সিট আর অন্যদিকে রয়েছে ট্রিপল সিট। এই নিয়ে মোট 54টি সিট রয়েছে বাসে এবং সিটের উপরেই রয়েছে লাগেজ রাখার ব্যবস্থা। সেই অঝোরে বৃষ্টি পড়েই চলেছে। যাই হোক, এই বাসটা কিন্তু 3টের সময় ছাড়ার কথা। আর এই বাসের একদিকে আছে, মানে আমরা যে দিকটা বসে আছি এই দিকটা আছে 3 জনের সিট, আর ওই দিকটা হচ্ছে ডাবল সিট। আর 450 টাকার অনুযায়ী যে সিট ঠিকঠাক, মানে অনেক তো হলো লাক্সারিয়াস জার্নি, বাট এবার একটু বাজেট জার্নি হোক। অনেক মানুষই কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন যে কলকাতা থেকে শিলিগুড়ি বাজেটে বাসের কি করে জার্নি হতে পারে। তো তাদের জন্য কিন্তু এই অপশানটা বেশ ভালো। তো ফাইনালি 3টের সময় ছাড়ার কথা ছিল, এখন বাজে 3:15, এখনও কিন্তু ছাড়েনি। আর বৃষ্টি থেমে গেছে। 4:20 সময় পৌঁছাবার কথা শিলিগুড়িতে, কখন পৌঁছাবে দেখা যাক। এখন 3:15, এখনও ছাড়েনি। তবে কন্ডাক্টর বাবু এলেন, এসে একটু দেখে গেলেন সব যাত্রী উঠেছে কিনা। আশা করি এবার ছাড়বে। ঘড়ির কাঁটায় বাজে এখন 3:30, বাস ছাড়লো 8 ঘন্টা দেরিতে। অবস্থা দেখুন বাস স্ট্যান্ডে, জল পুরো। বৃষ্টি ভেজা শহর কলকাতা যেন এক রহস্যময়ী রানী। বৃষ্টির পর তার মনোমুগ্ধকর রূপ প্রকাশ করে বিদায় জানাচ্ছে আমাদের। জলে ভেসে যাচ্ছে রাস্তাঘাট, আর যানবাহনের শব্দ যেন মিশে গেছে বৃষ্টির তালে। তবুও মনের ভিতরে এক অদ্ভুত আনন্দ, নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার উত্তেজনা, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। এই কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতার যা অবস্থা জাস্ট দেখুন, মানে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এবং জল জমে গেছে। এইভাবেই চলছে যাত্রা, মানে জ্যামের পর জ্যাম, জাস্ট অনেকতলা ক্রস করছে। পাশের কাকা তো একদম ঘুমিয়ে পুরো কাঁধে শুয়ে পড়ছে, মানে কি আর বলবো। বাস
ছাড়ার কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের যদি অনলাইন টিকিট থাকে এবং যদি কাউন্টার টিকিট থাকে, প্রত্যেক কটা টিকিটই কিন্তু কন্ডাক্টর আছেন, উনি এসে কিন্তু চেক করবেন। আপাতত জার্নিটা ঠিকঠাক লাগছে, যদি ওই জ্যামটার কেস যদি সরিয়ে রাখি মোটামুটি এখন ঠিকঠাক আছে। এই জাস্ট এখন সবে এয়ারপোর্ট ক্রস করছি। মাখনের গতিতে NH-12 দিয়ে এগিয়ে চলল আমাদের বাস। কিছুটা পথ চলার পর কয়েক মিনিটের জন্য মিলল প্রথম বায়োব্রেক। তবে বাস কিন্তু বেশ ভালোই টানছে, মানে এই হাইওয়েটা দিয়ে, নতুন যে হাইওয়েটা বারাসাত ছাড়ার পরে যে এখান থেকে এই কৃষ্ণনগর পর্যন্ত হাইওয়েটা, এটা কিন্তু এখন পুরো মাখন সেই টানছে। আর এর স্পিডও মোটামুটি ঠিকঠাকই আছে। একটা জায়গায় একটু দাঁড়িয়েছে, একটু ব্রেক দিয়েছে, হয়তো টয়লেট ব্রেক কিছুক্ষণের জন্য, তারপরে আবার ছাড়বে। সিটগুলোর পিছন দিকে যদি একটা ওয়াটার বোতল হোল্ডার বা একটা যদি ক্লিপ থাকতো তাহলে কিছু জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র কিন্তু রাখতে সুবিধা হতো, কিন্তু পিছন দিকে কিন্তু কিছু নেই, শুধু একটা হ্যান্ডেল ছাড়া। 450 টাকা অনুযায়ী পারফেক্ট। বেলা শেষে সন্ধ্যা নামলো। কয়েক ঘন্টা চলার পর কৃষ্ণনগরে এসে সন্ধ্যা 7টার সময় থামলো আমাদের বাস। এবার 30 মিনিটের জন্য ডিনার ব্রেক। তো ফাইনালি এখন কৃষ্ণনগরে এসে দাঁড়ালাম। এখানে আধ ঘন্টার মতো ব্রেক আছে, এখন বাজে ওই 7টার কাছাকাছি। এখানেই কিন্তু ডিনার বা খাবার যাই বলুন খেয়ে নিতে হবে, কারণ এর পরে কিন্তু বাস আর দাঁড়াবে না, সেই দাঁড়াবে হচ্ছে একদম ভোরবেলা। আর মোটামুটি যা দেখতে পাচ্ছি 4:30-5টার মধ্যে ঢুকে যাবে। 7টা বাজে, কিন্তু এখন বুঝে উঠতে পারছি না যে এখন কি ডিনার করব। বাট দেখি যদি টুকটাক কিছু খেয়ে নেওয়া যায় তো খেয়ে নেবো। এখান থেকে একটু সর পুরি আর সর ভাজা টেস্ট করে নিচ্ছি। ঠিকঠাক। এইটা হচ্ছে আপনার সর ভাজা আর এইটা হচ্ছে সর পুরি, আর দুটোই হচ্ছে 600 টাকা করে কেজি, তাই তো? দুটোই প্রাইস হচ্ছে 600 টাকা। তো এরপরে তো আর বেশিক্ষণ দাঁড়াবে না, তো সেই কারণে আর অল্প করেই নিয়েছি। একটা ভেজ থালি, পেট এমনি ভর্তি, আসার সময় খেয়ে বেরিয়েছিলাম। এখন 7টা বাজে, 7টার সময় এসব যে খাবো সেটাও হচ্ছে একটা বড়ো ব্যাপার। আর যে খেতে ইচ্ছা করছিল না, কিন্তু রাত্রেবেলা আর কোথাও দাঁড়াবে না, সেই ভোরবেলা যদি দাঁড়ায়। যাই হোক, একটু অল্প করে খেয়ে নিলাম ভেজ থালি, 60 টাকা প্রাইস। ভাত, ডাল, আলু ভাজা, ঢেঁড়সের তরকারি ও ঢেঁড়স পোস্ত দিয়ে ডিনারটা সেরে নিলাম। খাওয়া দাওয়া ভালো, মোটামুটি ভালো। একটা কথা বলতে পারি যে সিটটা একটু সমস্যা, এছাড়া কিন্তু আদারওয়াইজ কোনো সমস্যা নেই, কারণ বাস কিন্তু ভর্তি, মানে অনেক মানুষই কিন্তু এই বাসে যাতায়াত করেন প্রতিদিনই। আর এখন ট্রেনের যা অবস্থা, মানে ট্রেনের টিকিট তো হুট করে পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে বাজেটে যদি ট্রাভেল অপশান আপনারা শিলিগুড়ির জন্য বেঁচে থাকেন তাহলে কিন্তু এটাও কিন্তু একটা অপশান হতে পারে। যদি বাজেটে এটার একটা 3টেই আছে, একটা আছে 6টায়। কোন কোন টাইমে ছাড়ে সেইগুলো কিন্তু আপনার ডেসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি এই বাসে ট্রাভেল করতে চান তাহলে ডিম্যান্ড কিন্তু প্রচুর থাকে, কারণ যেহেতু সচরাচর কিন্তু ট্রেনের টিকিট শেষ মুহূর্তেও পাওয়া যায় না বা কনফার্ম হয় না, তো সেক্ষেত্রে কিন্তু মানুষ বাসের শরণাপন্নই হয়। তো যদি আপনারা কনফার্ম টিকিট কাটতে চান তাহলে কিন্তু রেড বাস থেকেও কাটতে পারেন, মেঘমাই ট্রিপতে বিভিন্ন অপশান আছে। আর না হলে ওনাদের যে কাউন্টার আছে সেই কাউন্টার থেকেও কিন্তু এটা আপনারা কাটতে পারেন। আর বাস থামলে একটা জিনিস কি, মানে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, যতক্ষণ চলছে ঠিক আছে, না হলে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন একটা বাজেট ট্রাভেল অপশান শিলিগুড়ি, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা অপশান হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাস ছাড়বে, এবার সোজা দেখা হবে ডালকোলায় বা সকালে কোথায় দাঁড়ায় সেখানে। যাক, ফাইনালি 7:30 বাজে কৃষ্ণনগর থেকে আমাদের বাস ছেড়ে দিল। এবার এই বাসটা কিন্তু মালদা হয়ে বহরমপুর হয়ে তারপরে ডালকোলা হয়ে যাবে হচ্ছে শিলিগুড়ি। অনেকটা পথ জার্নি আছে।
সকালবেলায় কটার সময় আবার ব্রেক হয়। যাক, এখন বাস ছাড়লো, মোটামুটি বেশ ভালো, স্পিড কিন্তু বেশ ভালোই আছে বাসের, কিন্তু স্পিড ভালোই। ওই একটা বললাম, যদি সিটের সমস্যা না থাকে তাহলে কিন্তু ট্রাভেল করতে পারেন কমফোর্টেবল, মানে 400 টাকা 450 টাকা অনুযায়ী কিন্তু কমফোর্টেবল বলা যেতেই পারে। ফাইনালি এখন 5টা বাজে, আমি এই মল্লগুড়ি মোড়ে নেমে গেলাম, আর বাস আমাকে নামিয়ে দিয়ে চলে গেল হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। আর আমার যে বলেছিলাম যে গাড়ি বুকিং আছে এমএমটি থেকে, তো মাত্র কিন্তু 1000 টাকায় পুরো গাড়ি বুক করে কিন্তু আমি যাচ্ছি এখান থেকে হচ্ছে গ্যাংটক। তো মনে হচ্ছে আমার গাড়ি আসছে, এই হচ্ছে আমার গাড়ি। কিভাবে এই অফারটা পেলাম সেটা আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, আমি আমার ক্যাবে উঠে পড়েছি, এই মল্লাগুড়িতে যেখানে নামলাম সেখান থেকে কিন্তু ক্যাব আমাকে পিক আপ করলো। আর সবথেকে বড় কথা হচ্ছে জার্নিটা ঠিকঠাক ছিল। মানে দেখুন, আগেও কিন্তু আমি আপনাদের ভলভোর জার্নি দেখিয়েছি, তারপরে WBTCর ভলভোর জার্নি দেখিয়েছি, বাট আপনাদের মধ্যে অনেকেই কিন্তু খুঁজছিলেন একটু বাজেট ট্রাভেল করতে, তো সেই কারণেই কিন্তু আমি এই অপশানটা আপনাদের একটা সামনে রাখলাম। এতটা জার্নি এই রকেট বাসে আগে দীঘা রুটে করেছি, দীঘা টু কলকাতা বা এই হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি, এই হচ্ছে ফার্স্ট টাইম করলাম। কালকে আপনাদেরকে দেখাবো পুরো গ্যাংটকে সাইট সিনটা ঘুরে দেখাবো। আর আজকে শুধুমাত্র ডে ট্যুর, গ্যাংটকে হেঁটে আপনারা আশেপাশে কোথায় ঘুরতে পারবেন সেই জিনিসটা এবং কোথা থেকে কেনাকাটি করতে পারবেন সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই দূরে একটা সুন্দর সানরাইজ হচ্ছে, মিষ্টি সানরাইজ। কিছুটা পথ আসার পরে একটু সকাল সকাল একটু চা ব্রেক চলছে, এরপরে নেব সোজা ব্রেকফাস্টের জন্য ব্রেক। এই সকাল সকাল কিন্তু চাটা বেশ মন্দ লাগছে না, বেশ ভালো করেছে কিন্তু চাটা। আমরা কিন্তু অর্জুন ভাইয়ার ক্যাবে উঠে পড়েছি। উনি হচ্ছেন অর্জুন ভাইয়া, এটা কিন্তু ওনার ক্যাব। উনি কিন্তু দার্জিলিং এইসব জায়গারও ট্যুর করেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে এলে যদি 3-4 জনের মেম্বার হন তাহলে কিন্তু মানে এই গাড়িটা কিন্তু কমফোর্টেবল। তো ওনার নাম্বার হচ্ছে এইটা হচ্ছে ওনার নাম্বার। আপনারা যদি চান আপনারা তাহলে যোগাযোগ করতে পারেন অর্জুন ভাইয়ার সাথে। তবে সত্যি একটা কথা বলতেই হয়, মানে এই নর্থ বেঙ্গলের কিন্তু আকাশে বাতাসে মানে একটা যেন অন্যরকম মানে ছোঁয়া আছে। মানে আপনার যদি মন যতই খারাপ থাকে এখানে এলে এই হাওয়াটা খেলে, এই যে হাওয়াটা ফ্রেশ এয়ার, এটা কিন্তু খেলে কিন্তু অবশ্যই মানে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। আর যতবারই কিন্তু এই রোডটা দিয়ে যাই, NH31 দিয়ে যতবারই যাই ততবারই কিন্তু মানে নতুনের মতো লাগে, কোনোবারেই যেন এই রোডটা পুরানো হয় না। মানে ফ্যান্টাস্টিক এটা। এই মানে প্রত্যেকবারই জার্নির নর্থ বেঙ্গলে যে কোনো NGP থেকে যে কোনো জায়গায় জার্নি করি না কেন, পাহাড়ে সিকিম বা দার্জিলিং, বাট এই রোডটা দিয়ে যাওয়ার সময় যে একটা বিউটি সেটা কিন্তু আর কোনো জায়গায়। মেক মাই ট্রিপের ট্রিপ গ্যারান্টি ফিচার্সে মাধ্যমে যদি আপনি টিকিট কাটেন, তাহলে যদি টিকিটের ওয়েটিং লিস্ট থাকে, টিকিট যদি কনফার্ম না হয়, সেক্ষেত্রে মেক মাই ট্রিপ আপনাকে প্রোভাইড করবে 3x রিটার্ন, যার মাধ্যমে আমি আর 1000 টাকা অ্যাড করে বুক করে নিয়েছিলাম শিলিগুড়ি থেকে গ্যাংটকের ক্যাব। আর এই ফিচার্সের সুবিধা কি জানতে হলে আমার শর্টসে দেখতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আমরা এই সেবক কালী মন্দিরের পরে এই সেবকের করোনেশন ব্রিজ ক্রস করলাম, করে আমরা চলেছি গ্যাংটক। সেবক রংপো রেল প্রজেক্টের যে কাজ, এটা কিন্তু বেশ দ্রুত গতিতেই কিন্তু চলছে। আশা করা যায় যে 2025-এর এন্ডেই কিন্তু খুলে যাবে। এটা হয়ে গেলে কিন্তু একটা বেশ ভালো সুবিধা হবে যে এই আপনারা কিন্তু ডিরেক্ট একদম পুরো NGP থেকে মানে কলকাতা থেকে ডিরেক্ট একদম পুরো সিকিমে পৌঁছে যেতে পারবেন। এই যে
রাস্তাটা দেখছেন এটা কিন্তু ওই চুংথাম ড্যামের যে এর ফলে ক্লাউড বাস্টের ফলে যে অবস্থা হয়েছিল, এই রাস্তাটা কিন্তু পুরোটাই কিন্তু ধসে গেছিলো, কিন্তু এখন আবার নতুনভাবে করা হয়েছে। আর এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কালিম্পংয়ের দিকে। ফাইনালি কিছুক্ষণ পরে চলে আসার পরে কিডনি বলে একটা জায়গাতে শর্মা রেস্টুরেন্ট বলে এখানে এখন দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্টের জন্য। আমি একটু ম্যাগি অর্ডার করেছি আর ভাইয়া একটু চা খাচ্ছে। তো এখান থেকে আর মোটামুটি গ্যাংটক 1.5 ঘন্টার মতো লাগবে। তবে ওয়েদার কিন্তু বেশ ভালো, ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো সরি, হোটেলটার নাম হচ্ছে শর্মা হোটেল। তো এখানেই দাঁড়িয়েছি। আর ব্যাপারটা হচ্ছে যে কালকে রাতে তো জার্নি দেখেছেন, মানে মারাত্মক পরিমাণে জার্নি হয়েছে, ঘুম সেরকমভাবে হয়নি, ঘুম পাচ্ছে। বাট গিয়ে বেড়াতে এসে বাইরে এসে তো ঘুমাবার কোনো নেই, প্ল্যান নেই যদিও। যাই হোক, এখন যাই, ম্যাগিটা আসুক, ম্যাগিটা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এসে গেছে ম্যাগি। বলেছিলাম স্যুপটা যাতে একটু কম হয়, মানে একটু ড্রাই বাট এটা স্যুপই হয়ে গেছে। রেস্টুরেন্টটা পুরোপুরি মানে আর কি ভেজ, তো সেহেতু মানে এর যে স্বাদটা, ম্যাগির যে স্বাদটা, মানে একদম পুরো ভেজ ম্যাগি। মানে এইরকম স্বাদের ম্যাগি কিন্তু অনেক দিন পরে খাচ্ছি। তবে ম্যাগিটা কিন্তু ঠিকঠাক ছিল, বহুত দিন বাদে কিন্তু এইরকম একদম পুরো পিওর ভেজ ম্যাগি খেলাম। যাই হোক, তবে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি, আবারও রওনা দিচ্ছি। আর মোটামুটি ওই 1.5 ঘন্টা এরকম লাগবে। তবে এই ব্রিজটা কিন্তু এখন নতুন বানিয়েছে, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে, এবার কিন্তু আমরা সিকিমে এন্টার করে যাব। এই ব্রিজটার এই পারে ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবার ওই পারে গেলেই কিন্তু আমরা এন্টার করে যাব সিকিম। থেকে প্যাকিয়ং এয়ারপোর্ট 35 কিলোমিটার, রেনক 19 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার। গ্যাংটক চলে যাব হচ্ছে আমরা এই দিকে। এই দূর থেকে দেখা দিল গ্যাংটক শহরে, সেই দেখুন গ্যাংটক শহর দেখা যাচ্ছে, রোদ উঠেছে, এটা কিন্তু একটা বেশ ভালো খবর। এবং আছে কিন্তু বুদ্ধ পূর্ণিমা। সামনেই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটাই হচ্ছে কিন্তু দেওরালি স্ট্যান্ড। আর এই দাদার থেকে একটা জিনিস জানলাম যে আপনারা যদি গ্যাংটক থেকে সস্তায় যদি শিলিগুড়ি আসতে চান, তাহলে কিন্তু আপনাদের এই দেওরালি স্ট্যান্ডে এসে দেখবেন যে এই দেখুন এই যে শিলিগুড়ি বাস অ্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড, এই গ্যাংটক থেকে এই দিকে চলে গেছে হচ্ছে দেওরালি স্ট্যান্ড। তো দাদার থেকে একটা বিষয় জানলাম, যদি আপনারা মানে গ্যাংটক থেকে সস্তায় যদি শিলিগুড়ি নামতে চান, তাহলে ম্যালের কাছ থেকে বা কোথাও থেকে গাড়ি না নিয়ে আপনারা যদি একটু কষ্ট করে এই দেওরালি স্ট্যান্ডে চলে আসেন, তাহলে এখান থেকে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের যে নাম্বার প্লেটওয়ালা গাড়িগুলো, ডাব্লিউবির যে গাড়িগুলো, সেইগুলো কিন্তু এখানেই আসে। তো এখান থেকে আপনারা এসকে নাম্বার প্লেট মানে সিকিমের নাম্বার প্লেটের গাড়ি না নিয়ে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেটের গাড়ি নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই মানে খরচাটা, যে আসার খরচাটা অনেকটাই কম পড়ে, মানে গাড়ি ভাড়াটা অনেকটাই কম পড়ে। এটা কিন্তু একটা বেশ ভালো তথ্য জানা গেল এই ভাইয়ার কাছ থেকে। এটা কিন্তু একটা গুড ইনফরমেশান। গ্যাংটকের রোপওয়ে থেকে যে রাস্তাটা দেখা যায়, সেটা কিন্তু এই রাস্তাটাই। এই দেখুন, সেই উপর থেকে ছাড়ে হচ্ছে রোপওয়েটা, এসে এই নিচে পিছন দিকে হচ্ছে দেওরালির স্ট্যান্ডের যে রোপওয়েটা, এখান থেকে ঘুরে আবার সেখানে চলে যায়। ফাইনালি আমি নেমে গেলাম, আমার গাড়িও বেরিয়ে গেল। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। এবং আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমার টিমমেটদের। এই দেখুন, সব এখানে খেলা করছে, মজা করছে। আর এখান থেকে কিন্তু সুন্দর ম্যাল।